কেমিস্ট্রি রায় ফিমেলের জিয়াকে দেখিয়ে আরো ওয়েডিং ড্রেস পরেছিল, কারণ আজকে ওর 5 বছরের ভালোবাসা পূর্ণতা পাবে। ও তো অনেক খুশি ছিল যে ফাইনালি আজকে ওদের বিয়ে। এদিকে দেখি ওর ফিয়ন্সে মানে জিয়াকে তখন আগে রান নামে একটা মেয়ে ফোন দেয় আর বলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো। আর এটা শুনে জিয়া মুখে বলে যে রানের অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন আমাকে ওখানে যেতে হবে, আর বিয়েটা আমরা অন্য কোনো দিন করে নেবো। জিয়া বলে তুমি কি বলছো সব, আমরা অলরেডি ক্লাবের সামনে এসে পড়েছি, প্লিজ তুমি এমনটা করো না। আর আমি তো তোমাকে যেতে মানা করিনি, আমি বলছি যে তুমি বিয়েটা কমপ্লিট করে তারপর যাও, এতে তো বেশি সময় লাগবে না। দেখো কত গেস্ট এসে পড়েছে, আর প্লিজ এদের সবার সামনে এভাবে আমাকে অপমান করো না। কিন্তু জিয়াং তো আর কোনো কথা শুনে না আর বলে তুমি জানো না রান আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট, আর ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি ভাবছো আমাকে বিয়ে করতে, আমি পারবো না। এরপরও জিয়াকে গাড়ি থেকে বের করে দেয় আর ও রানের কাছে যায়। এদিকে জিয়া তো এটা দেখে অনেক কষ্ট পায়, আর এদিকে দেখি ইসরা তো ওকে নিয়ে অনেক গসিপ করছিল যে মিস্টার জিয়ান আজকে এমন একটা ইম্পর্টেন্ট দিনও জিয়াকে ছেড়ে ওই রানের কাছে গেছে। আর এদের কথা থেকে বুঝতে পারি যে জিয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তখন রান ওকে বাঁচিয়েছে, আর তখন থেকে জিয়াং সবসময় রানের খেয়াল রেখে। আর এগুলো শুনে জিয়ার তো অনেক খারাপ লাগে। ও মনে মনে বলছিল তুমি এমন কাণ্ড আমার সাথে অনেকবার করেছো, কিন্তু বারবার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এটা তোমার জন্য লাস্ট চান্স ছিল, বাট আজকেও তুমি সেম ভুলটা করলে। আর এখন থেকে আমি তোমার জন্য নিজেকে আর কষ্ট দেব না। এরপর দেখি ও তো অনেক কান্না করছিল আর রাস্তার মধ্য দিয়ে হারছিল, আর তখনই ও দূর থেকে জিয়াং আর রানকে দেখতে পায়। রান তো ওকে দেখে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে, আর এতে জিয়াং তো ওকে না দেখি তাড়াতাড়ি ওখান থেকে ওকে নিয়ে চলে যায়। আর এদিকে জিয়া তো ওকে চলে চলে ডাকছিল আর গাড়ির পেছনে দৌড়েছিল, কিন্তু জিয়াং তো ওর ডাকে পাত্তাই দিচ্ছিল না আর রানকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর তখনই ওর কাছে রান একটা ভয়েস মেসেজ পাঠায় আর বলে আমি জিয়াংকে কোনোদিনও তোমার হতে দেব না, আর যখনই তোমরা কাছাকাছি আসার চেষ্টা করবে আর ঠিক তখনই আমি তোমাদের মাঝখানে আসবো। জিয়া তো এসব কথা শুনে অনেক হার্ট হয়, আর তখন ও একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর সিন এখানেই কাটায়। তো পরের সিনে দেখি ও যখন জ্ঞান ফিরে ও নিজেকে হসপিটালে পায়, আর এখানে দেখি ও তো অনেকটাই আঘাত পায়, ওর অবস্থা তেমন ভালো না। তখন ওর কাছে ডক্টর আসে আর বলে আপনার অবস্থা তেমন ভালো না, কারণ আপনি মাথায় অনেকটাই আঘাত পেয়েছেন আর এই জন্য আপনাকে একটা সার্জারি করতে হবে, আর এই পেপারে আপনার বাড়ির একজনের সাইন লাগবে, তাই প্লিজ আপনি তাড়াতাড়ি কাউকে ফোন দিয়ে এখানে ডেকে আনেন। তখন ওই জিয়াংকে কল দেয়, কিন্তু জিয়াং তো আর ফোন ধরছিল না, আর এদিকে ও বারবার ওকে কল দিচ্ছিল। আর ঠিক 6-7 বার কল দেওয়ার পর ও কল ধরে, বাট ও তো ওর উপরই চিল্লায় আর বলে তুমি বুঝতে পারছো না আমি তোমার কল ধরি না, মানে আমি বিজে আছি। জিয়া বলে আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ তুমি একটু এখানে আসো। কিন্তু জিয়াং তো ওর কোনো কথা বিশ্বাস করে না আর বলে তুমি নাটক করছো, আমি বুঝি না যে তুই শুনেছো রান অ্যাক্সিডেন্ট করেছে আর অমনি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে আমি ওকে ছেড়ে তোমার কাছে যাই। আর এগুলো বলে ও কলটা কেটে দেয়। আর এটা দেখে তো রান অনেক কষ্ট পায়, মানে যাকে ও এত ভালোবাসতো আজ সেই মানুষটাই ওর বিপদের সময় অন্য কারো পাশে। তো যাই হোক, তখন ডক্টর বলে যে যদি সিগনেচার না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অপারেশন করতে পারবো না। তখন জিয়া ডক্টরের হাতে পায়ে ধরে আর বলে প্লিজ আমাকে আমার সিগনেচার করতে দিন, কারণ আমি আমার বেবিকে বাঁচাতে চাই। আসলে ও তো 2 মাসের প্রেগনেন্ট। তখন ও কোনোভাবে নিজে সিগনেচার করে। এরপর দেখি ওকে ওটিতে নেওয়া হয় আর অপারেশন শুরু হয়। তার আমরা কিছুক্ষণ পর দেখি ওর যখন জ্ঞান ফিরে তখন ওর কাছে ডক্টর আসে আর বলে যে আপনার সার্জারি তো আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি, বাট আপনার বেবিকে আমরা বাঁচাতে পারিনি। আর এটা শুনে জিয়া তো অনেক বেশি কান্না করে। অন্যদিকে জিয়াংকে দেখি ও বাড়িতে আসে আর তখন মেয়েডোকে বলে যে ম্যাডাম কালকে রাত থেকে বাসায় ফিরেনি, তাই প্লিজ আপনি একটু তার খোঁজ নিন, কারণ আমার মনে হচ্ছে হয়তো ম্যাডামের বিপদ হয়েছে। কিন্তু জিয়াং তো এটা শুনে কোনো রিয়াকশনই দেয় না আর বলে ওর নাটক করে বাড়িতে আসছে না। আর দেখো কিছুক্ষণ পর এমনিতেই ও বাড়িতে এসে পড়বে, কারণ ওর তো এ বাড়ি ছাড়া কোথাও যাওয়ার জায়গাও নেই, আর ঘুরে ফিরে ওকে এখানেই আসতে হবে, তাই বেশি টেনশন করো না। এদিকে জিয়াং তো এসব কিছু ক্যামেরার মাধ্যমে ফোন দিয়ে দেখছিল, আর ও তো এটা দেখে আরো বেশি কষ্ট পায়। এরপর ও বাড়িতে আসে আর তখন মেয়েটাকে বলে যে ম্যাডাম ফাইনালি আপনি এসেছেন, আর আমি আপনার জন্য আপনার ফেভারিট ডিশ বানিয়ে রেখেছি। কেউ তো ওর বানানো খাবার খাচ্ছিল। তখন ওখানে জিয়াং আসে, বাট এটা দেখি জিয়া তো কোনো রিয়াকশনই দেয় না। আর এতে তো জিয়াং এর অনেকটাই খারাপ লাগে, কারণ আগে যখন ও বাড়িতে আসতো তখন ও সবকিছু বাদ দিয়ে আগে ওকে জড়িয়ে ধরতো। ও তখন নিজেই ওর কাছে যায় আর বলে আমি জানি তুমি আমার উপরে রেগে আসো, আর রাগ হওয়ারই কথা, কারণ ওই দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন ছিল,
বাট তুমি চিন্তা করো না, আমি তোমাকে আবার বিয়ে করব, আর এবারের ওয়েডিং সেরিমনিটা আরো বড় করা হবে। কিন্তু এসব শুনে জিয়া কোনো কথা বলে না, কারণ ও জানে রানা এমনটা কিছুতেই হতে দেবে না। আর ওই দিনও ও কিছু একটা নাটক করবে, আর জিয়াং তখন আবার ওকে ছেড়ে ওর কাছে যাবে। ও মনে মনে বলছিল, এবার আর আমি নিজেকে আগের মতো কষ্ট পেতে দিব না। এরপর আমরা রাতের সিন দেখি, ও শাওয়ার করে রুমে আসে। তখন আবার জিয়াং ওর কাছে আসে, আর ওর বডিতে আঘাতের চিহ্ন দেখতে পায়। ও বলে, এগুলো কিভাবে হয়েছে? কিন্তু জিয়া ওকে কিচ্ছু বলে না। আর এটা দেখে জিয়াং বলে, ঠিক আছে, তো আর বলা লাগবে না, বাট এর পরের বার থেকে সাবধান থাকবে। যেহেতু এটা শুনে অনেক কষ্ট পায়, কারণ ও ভেবেছিল হয়তো ওর কেয়ার করবে, বাট ও তো ওর কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু জিয়া ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয় আর অন্য একটা সাইডে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা পরের দিন সকালে সিন দেখি, জিয়া যখন ঘুম ভাঙে ও দেখে যে জিয়ান রান্না করে। ও তো এটা দেখে অনেক অবাক হয়। তখন জিয়া মুখে বলে, তুমি উঠে পড়েছো, আর আমি তোমার জন্য তোমার ফেভারিট ডিশ রান্না করেছি, প্লিজ তুমি টেস্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। জিয়া যখন ওর বানানো খাবার খায় আর মনে মনে বলছিল এ কত নাটক করতে পারে, তখন জিয়া মুখে বলে, আর 4 দিন পর তো তোমার বার্থডে, আর আমি ভাবছি ওই দিনই তোমাকে বিয়ে করব। কিন্তু জিয়া তো এটা শুনে কোনো রিয়াকশনই দেয় না। তখন জিয়াং বলে, ওই দিন তুমি আমার কাছে কি চাও? কিন্তু জিয়াং বলে, আমার কিচ্ছু চাই না। আর এটা শুনে জিয়াং বলে, আমি জানি তুমি আমার উপরে এখনো রেগে আছো, বাট তুমি চিন্তা করো না, ওই দিন আমার সমস্ত কাজকে স্কিপ করে সারাদিন তোমার সাথে থাকবো, পয়েস করছি। দেন ওর ফরহেডে কিস করে আর ওখান থেকে চলে যায়। আর এদিকে ও যাওয়ার পর জিয়াকে দেখি ও তো একটা টিস্যু পেপার বের করে আর ফরহেডটাকে ভালোভাবে ক্লিন করে, আর মনে মনে বলছিল যে আর মাত্র 4 দিন, তারপর আমি এই টক্সি টাইপ টিউশন থেকে বের হয়ে যাব। এরপর আমরা জিয়াকে ওর রুমে দেখি। তখন ওর কাছে একটা মেয়ে এসে আর বলে যে, ম্যাডাম এগুলো সব আপনার জন্য চাল পাঠিয়েছে, আর আপনাকে এগুলো ট্রাই করে দেখতে বলেছে। কিন্তু জিয়া ওদেরকে বলে, আমার এসব কিছু এখন ভালো লাগছে না, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, আর এগুলো আমি পরে দেখে নেব। দেন ওরা যাওয়ার পর ওদের একটা ফটো দেখছিল আর মনে মনে বলছিল যে আগে আমাদের রিলেশনশিপটা কত সুন্দর ছিল, কিন্তু যখনই রান আমাদের মাঝখানে এসেছে ঠিক তখন দেখি সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে গেছে। এরপর ওদের ফটোটাকে কেটে আলাদা করে আর ডাস্টবিনে ফেলে দেয়। তখন ওখানে জিয়াং আসে, বাট ও এসব কিছু দেখতে পায় না। ও বলে যে কালকেই তো আমাদের বিয়ে, চলো আজকে আমরা ওয়েডিং ড্রেস পছন্দ করতে যাই। কিন্তু এটা শুনে জিয়াং কোনো কথা বলে না আর ওখান থেকে উঠে যাচ্ছিল। তখনই ওর কাছে রানের একটা মেসেজ আসে, যেখানে বলছিল যে তোমরা ওয়েডিং ড্রেস পছন্দ করতে যাচ্ছ না, দেখো আমি এখনই জিয়াংকে একটা মেসেজ দিব, আর দূর দূর করে আমার কাছে চলে আসবে। ঠিক তখনই জিয়াংয়ের কাছে রানের একটা মেসেজ আসে, আর জিয়াং তো এটা দেখে ওর কাছে একটা বাহানা মেরে ওখান থেকে ওর কাছে চলে যায়। জিয়া তো এটা দেখে একটু কষ্ট পায়, কারণ ও জানতো সে এমনটাই হবে। এরপর আমরা ওয়েডিং এর রিং দেখি। জিয়া তো অনেক সুন্দর করে সাজছিল, আর তখন ওর কাছে জিয়াং আসে আর জিয়াকে দেখে ও বলে, আজকে তো তোমাকে দেখতে একটু বেশি সুন্দর লাগছে, আর আমি এখন হলে যাচ্ছি, তুমিও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, আর আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব। এরপর আমরা ওয়েডিং সিন দেখি, যেখানে জিয়ান আগে থেকে জিয়ার জন্য ওয়েট করছিল। তখন ওখানে জিয়ার এন্ট্রি হয়, আর সবাই তো ওকে দেখে ওর ড্রেসের অনেক প্রশংসা করছিল। আর জিয়াং তো ওকে আসতে দেখে অনেক খুশি হয়। ও যখনই ওকে রিং পরাতে যাবে আর তখনই ও বুঝতে পারে যে এটা তো জিয়া না। ও তখন ওর মাথার কাপড় উঠায় আর ও দেখে এটা তো রান। ও তো ওকে দেখে অনেক রেগে যায় আর বলে, তুমি এখানে কি করছো, আর জিয়া কোথায়? রান বলে যে আসলে আমি তোমাকে ভালোবাসি, আর জিয়া তোমাকে মোটেও ভালোবাসে না, আর ও তো অন্য একটা ছেলেকে ভালোবাসে আর তার সাথেই এখন পালাবে। জিয়াং তো এটা শুনে ওর উপরে রেগে যায়, বাট ওকে কিচ্ছু না বলে তাড়াতাড়ি জিয়াকে খুঁজতে যাচ্ছিল। কিন্তু তখন ওকে ওর গ্রান্ডমা আটকায় আর বলে, তুমি এসব কি করছো? সমস্ত লোক তোমার তামাশা দেখছে, আর আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে না, তাই তোমার সামনে যে আছে তাকে বিয়ে করো। কিন্তু জিয়াং ওর দাদিকে বলে, আমি বিয়ে করলে জিয়া কি করব? আর তখন ও সবার সামনে ক্ষমা চায়, তার তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে রানা তো এটা দেখে অনেক রাগ হয়। অন্যদিকে জিয়াকে দেখি ও তো কারোর জন্য ওয়েট করছিল। তখনই ওর কাছে একটা মেসেজ আছে, যেখানে বলছিল যে আমি হলের নিচে আসছি বাইক নিয়ে, আর তুমিও ওখানে তাড়াতাড়ি চলে আসো। ও তো এটা দেখে তাড়াতাড়ি নিচে আসে। তখন ওখানে ওকে খুঁজতে খুঁজতে জিয়াং আসে। জিয়াং বলে, তুমি এসব কি করছো, আর কেনই বা করছো? জিয়া বলে, কেন? তুমি তো 5 বছর ধরে আমার সাথে এমনটাই করে আসিছো। জিয়াং বলে, দেখো যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে বারবার ক্ষমা চাইছি, প্লিজ দেখো এমনটা করো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
কিন্তু জিয়া বলে আমি তোমাকে ভালোবাসি না, আর তোমার জীবনে তো রানী খুব ইম্পর্টেন্ট, তাই তুমি ওকে নিয়েই থাকো। তখনই ওখানে লাল নামের একটা ছেলে বাইক নিয়ে আসে। আসলে লাল তোর স্কুল ফ্রেন্ড। ওকে দেখে জিয়ান বলে তার মানে এর জন্যই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? জিয়া বলে তুমি যেমনটা ভাবছো ওইটাই। আর এগুলো বলে ও ওখান থেকে রানীর সাথে চলে যায়। আর এগুলো দেখে জিয়ানের তো অনেক বেশি রাগ ওঠে। তখন ওর কাছে ওর ফ্রেন্ড, ওর গ্র্যান্ডপা আর রান আসে। ও বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে জিয়া অন্য কাউকে লাইক করে, আর ও তার সাথেই আজকে ভেগে যাওয়ার প্ল্যান করছে। আর এই জন্যই আমি ওর জায়গায় গেছি, কারণ আমি তোমাকে সবার সামনে অপমান হতে দেখতে পারবো না। বিকজ আই লাভ ইউ। প্লিজ তুমি আমাকে বিয়ে করো। জিয়াং তো এটা শুনে আরো বেশি রেগে যায়। আরো বলে এ সবকিছু তোমার জন্য হয়েছে, যবে থেকে আমাদের মধ্যে এসেছো। অন্যদিকে জিয়াকে দেখি ও তো একটা শপে ঢুকে আর ড্রেস চেঞ্জ করে। এরপর ওরা বাহিরে আসে। তখন ওর সাথে ওর বাবার দেখা হয়। ও তো ওর বাবাকে দেখে অনেক খুশি হয় আর ওনাকে জড়িয়ে ধরে আর বলে বাবা মম কেমন আছে? ওর বাবা বলে তোমার মমের কন্ডিশন তেমন ভালো না, ও এখনো হসপিটালে এডমিট। এটা শুনে জিয়া তো আরো বেশি কষ্ট পায়। তখন ওর বাবা বলে তোমার বেবি আর জিয়ান কেমন আছে? এটা শুনে ও বলে বাবা এসব বিষয় আমি তোমাকে পরে বলবো, কারণ আগে আমাকে মমের কাছে দিতে হবে। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি ও তোর ফ্রেন্ডের সাথে অনেক ড্রিঙ্ক করছিল। তখন ওর ফ্রেন্ড ওকে এত ড্রিঙ্ক করতে মানা করে, বাট ও তো ওর কোনো কথাই শুনে না, আরে আরো বেশি ড্রিঙ্ক করছিল। তখন ও ওই দিন সিসিটিভি ফুটেজ দেখছিল, যেখানে জিয়া বৃষ্টির ভিতরে ওর গাড়ির পিছনে পিছনে দৌড়চ্ছিল। ও তো এটা দেখে আরো বেশি কষ্ট পায়। আর ওর তো এখন জিয়ার কথা সত্যি মনে হচ্ছিল, মানে ওই অ্যাক্সিডেন্টের কথা। তখন ওর ফ্রেন্ড বলে আমরা হসপিটালে গেলেই তো সবকিছু জানতে পারবো। এরপর দেখি জিয়াং আর ওর ফ্রেন্ড হসপিটালে যায়। কত ওখানে অনেক চিল্লাচিল্লি করছিল। তখন ওর কাছে ডক্টরটা আসে আর বলে এটা হসপিটাল, প্লিজ এখানে জোরে জোরে কথা বলবেন না। তখন জিয়াং ডক্টরকে সরি বলে আর ওনাকে জিজ্ঞাসা করে যে কিছুদিন আগে জিয়া নামে একটা মেয়ে কি এখানে এডমিট হয়েছিল, আর ওর একটা কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্লিজ আপনি ওর ব্যাপারে আমাকে কিছু বলেন। তখন ডক্টর বলে জিয়া নামের একটা মেয়ে এখানে এডমিট হয়েছিল, বাট ওর অবস্থা তো অনেক খারাপ ছিল, আর তখন ওর একটা সার্জারির প্রয়োজন ছিল। কিন্তু ওর হাজবেন্ডকে অনেকবার কল দিচ্ছিল, বাট 6-7 বার কল দেওয়ার পর কল ধরছিল, বাট ওনার কথা তো বিশ্বাসই করে না আর কলটা কেটে দেয়। আর তখন উনি নিজে সার্জারি করে, আর সার্জারি দেরি হওয়ার কারণে আমরা ওনার বেবিকে বাঁচাতে পারিনি। এটা শুনে তো জিয়া আরো বেশি অবাক হয়, কারণ ও জানতো না যে জিয়া প্রেগনেন্ট। ও তো অনেক ভেঙে পড়ে আর বাড়িতে এসে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন ওকে হসপিটালে নেওয়া হয়। তাহলে ওর জ্ঞান ফেলে ওর গ্র্যান্ডপা ওর উপরে অনেক চিল্লায় আর বলে এমনটা কেন করেছো? আর যখন দোষ করেছিলে তখন এসব কিছু মনে ছিল না, আর মেয়েটাকে কষ্ট দিতে দিতে তুমি একেবারে শেষ করে ফেলেছো। টিয়াং বলে আমি জানি, বাট আমি তো ওর কাছে অনেকবার ক্ষমা চাইছি, বাট ও আমার সাথে কথাই বলে না। কিন্তু আমি হার মানবো না আর বারবার ওর কাছে ক্ষমা চাবো। তখন ডান পাশ থেকে বলে প্লিজ তুমি ওকে ভুলে যাও আর আমাকে বিয়ে করো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এটা শুনে জিয়াং বলে তোমার সাহস কত বড়, আমাকে তুমি বিয়ের কথা বলছো? জানো আমি তোমার কি করতে পারি? আর এই সবকিছু হয়েছে তোমার জন্য। সব সময় আমাকে মিথ্যা বলেছো, আর তোমার মিথ্যাকে বিশ্বাস করার সব সময় আমি জিয়াকে ভুল বুঝেছি। আসলে আমি তো তোমার প্রতি কেয়ার দেখাচ্ছিলাম, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো। আর তার মানে এটা না যে আমি তোমাকে লাইক করি। ও বলে আমি তো এসব কিছু তোমাকে পাওয়ার জন্যই করেছি, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। ও তো এটা শুনে আরো রাগ ওঠে আর ওর ফ্রেন্ডকে দিয়ে ওকে ওখান থেকে বের করে দেয়। এরপর দেখি ও রেডি হয়ে জিয়ার সাথে দেখা করতে যাচ্ছিল, বাট ওখানে আবার রান আসে আর ওর হাতে পায়ে ধরে, যাতে ও জানে ওকে বিয়ে করে। তাই কত বড় একটা নির্লজ্জ মেয়ে। তখন জিয়াং বলে আমার তখন মনে হচ্ছে যে এই হয়তো আগে উল্টোপাল্টা মেসেজ দিয়ে জিয়াকে জ্বালিয়েছে। তখন ওর ফ্রেন্ডকে দিয়ে ওর ফোন চেক করায়, আর তখন ওর সবকিছু জানতে পারে। ও এটা দেখে ওর উপরে চিল্লায় আর বলে আমি তোমাকে দয়া দেখাচ্ছিলাম, বাট এখন তুমি আমার জীবনের সব থেকে বড় একটা দুশ্মন। আমি তোমাকে কিচ্ছুতেই ছাড়বো না, কারণ তুমি আমার ফ্যামিলিটাকে পুরোপুরি শেষ করে দিয়েছো। আর এটা শুনে তো ও অনেক বেশি ভয় পায়। অন্যদিকে জিয়া আর লানকে দেখি ও তো ওর মমকে দেখতে হসপিটালে গেছিল, আর তখন ওর বাবা লানকে থ্যাঙ্কস বলে আসলে এত হেল্প করার জন্য। দেন ওর বাবাকে বলে ও একটা কাজ আছে আমি আসছি, আর তুমি মামার খেয়াল রেখো। কেন বাহিরে এসে লানকে বলে যে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করতে চাই, আর এতে কিন্তু তুমি আমার হেল্প করবে, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। ও বলে তুমি এমন করে বলছো কেন, আর আমি সবসময় তোমার পাশে আছি। এদিকে দেখি তখনই ওখানে জিয়াং আসে, আর ও তো ওদেরকে এতটা কোলস অবস্থায় দেখে বলে, আর ও রেগে জিয়ার কাছে যায় আর বলে তুমি আর হাত ছাড়ো। কিন্তু জিয়া তো ওর হাত ছাড়ে না। ও বলে একদম বন্ধ করো আর আমার সাথে চলো। তখন লান বলে
তুমি কি এমন হয়ে গেছো যে ওকে এমন ভাবে আদেশ করছো? ও বলে, আমি ওর হাজব্যান্ড হই। এটা শুনে জিয়া বলে, আমাদের তো বিয়েই হয়নি, তাহলে তুমি আমার হাজব্যান্ড হও কিভাবে? দেন এগুলো বলে লাইনের হাত ধরে ওর সামনে দিয়ে চলে যায়। এদিকে জিয়াং তো আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর আমরা ওকে আবারও হসপিটালে দেখি। তখন ওর কাছে ওর ফ্রেন্ড আসে আর বলে, তুমি যা যা করছো এতে মনে হয় না জিয়া তোমাকে ক্ষমা করবে। ও বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি সব থেকে বেস্ট ডক্টরকে হায়ার করো জিয়ার মমের জন্য, যাতে উনি ভালো ট্রিটমেন্ট পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর এতে জিয়াও আমাকে ক্ষমা করে দেবে। অন্যদিকে জিয়াও জানতে পারে যে আর মমের ট্রিটমেন্ট যার বেস্ট ডক্টররা করবে। ও বলে, এসবের জন্য কি বলেছে? নার্স বলে, মিস্টার জিয়ান সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। ও তো এটা শুনে অবাক হয় আর মনে মনে ভাবে, এ হয়তো দয়া সিনেমার আমার উপরে কবে থেকে হলো। তখন ওর কাছে জিয়াং যাচ্ছিল, কিন্তু ওর বাবা ওকে আটকায় আর ওর কলার ধরে বলে, আমার মেয়ের জীবনটাকে তুমি একেবারে নষ্ট করে দিয়েছ, আমি তোকে ছাড়বো না। আর ও তখন ওর বাবাকে একটা ধাক্কা মারে। আর তখন লানে সে মাকে ধরে। জিয়াংয়ের তো আরো বেশি রাগ ওঠে আর বলে, আমি বুঝতে পারছি যে তুমি জিয়াকে ভালোবাসো আর এত কিছু করছো যাতে জিয়ার কাছাকাছি আসতে পারো আর ওর ফ্যামিলির কাছে ভালো হতে পারো। ও বলে, তুমি যেমনটা ভাবছো ওটাই। দেন ওর বাবাকে বলে, আপনি এই খাবারগুলো নিয়ে ভিতরে যান আর আমি একটু পরে আসছি। দেন ও ওকে নিয়ে হসপিটালের সাথে যায়। আর এখানে এসে তো ওরা ফাইটিং শুরু করে। ভাই, এই ফাইটিংটা একদমই ফানি ছিল, মানে ছোট বাচ্চাদের ঝগড়ার মতো, কেউ কারো কাছে হার মানবে না। তখনই ওখানে গার্ড আসে আর যার ফলে ওরা ফাইটিংটাকে কন্টিনিউ করতে পারে না। আর সিন এখানেই কাট হয়। এর পরের সিনে দেখি তান্ত জিয়ার কাছে যায় আর জিয়া ওর মুখে আঘাত দেখে তাড়াতাড়ি ওকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তখন লালা তার প্রাইভেট মনে করে। আসলে ছোটবেলায় ও যখন আঘাত পেত ঠিক এমন ভাবেই জিয়া ওকে ব্যান্ডেজ লাগিয়ে দিত। লান বলে, তুমি জিজ্ঞাসা করবে না যে আমি কার সাথে ফাইট করেছি? ও বলে, আমার জানার দরকার নেই। আর এগুলো বলে ওখান থেকে চলে যায়। এ থেকে লানের তো এটা শুনে অনেক খুশি হয় যে ও জিয়ানের নাম মুখে নিতে চায় না। এরপর আমরা কিছুদিন পর দেখি রিয়ার মম তো সুস্থ হয়ে যায় আর উনি বাড়িতে বসে পড়ে। তখন ওর মম ওকে বলে, জিয়াং বৃষ্টির মধ্যে তোমার জন্য নিচে দাঁড়িয়ে আছে, প্লিজ তুমি ওর কাছে যাও। এরপর জিয়া ওর কাছে যায় আর বলে, তুমি বাসায় যাও, আর এভাবে বৃষ্টিতে ভিজলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ও মানে, কিছু কি ঠিক করা যাবে না? ইয়া বলে, আমাদের মধ্যে আর কিছুই ঠিক হবে না, আর এগুলো বলে ওখান থেকে চলে যায়। এদিকে জিয়াং তো অনেক কান্না করছিল। তখন এখানে আবারও লান আসে। জিয়াং বলে, তুমি তো জিতে গেছো আর এখন আমার মজা দেখতে এসেছো। ও বলে, আসলে এটা তোমারই কর্মের ফল। তোমার মনে আছে ঠিক এমনই এক বৃষ্টির রাতে যে তোমার গাড়ি পিছু অনেক দূরে ছিল, বাট তুমি ওই দিন গাড়ি থামাওনি। কেন? এগুলো বলে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ওরা 4 জন ডিনার করছিল আর তখন লান বলে যে কালকে জিয়া একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য যাবে, আমি বলে রেখেছি। তো পরের দিন সকালে দেখি জিয়া যখন কোম্পানিতে যায় ইন্টারভিউর জন্য, ও দেখে যে ওর বস আর কেউ না বরং লান। ও তো এটা দেখে অনেক অবাক হয় আর ওর জবটা এখানে হয়ে যায়। এরপর ও যখন কোম্পানির বাহিরে যায় তখন ওর কাছে আবারও জিয়াং আসে আর সাথে রানকেও নিয়ে। ও বলে, এই সবকিছু ওর প্ল্যান ছিল আর ও গিয়ে ওই সবকিছু ভয়েস রেকর্ড শোনায়। বাট জিয়া তো ওকে ক্ষমা করে না আর ওখান থেকে চলে যায়। এদিকে রান তো আবার ওকে বিয়ে করার কথা বলে, কিন্তু জিয়ান ওকে অপমান করে আর ওখান থেকে চলে যায়। তখন ও মনে মনে ভাবে যে এখন আমাকে কিছু একটা করতে হবে। এরপর দেখি ও জিয়াকে কিডন্যাপ করে আর বলে, তুমি কি এমন দেখতে যে দুটো ছেলে তোমার জন্য পাগল? ও তখন জিয়াকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, বাট তখনই ওখানে লান আসে আর ওকে আটকায়। তো কিছুক্ষণ পর ওখানে জিয়াংও আসে। তখন গুন্ডারা লানের সাথে ফাইট করে আর এদিকে রান জিয়ার উপরে আবারও ছুরি মারতে যায়, কিন্তু জিয়াং সামনে আসে যার ফলে ও আঘাত পায়। এরপর আমরা জিয়াংকে হসপিটালে দেখি। যখন ওর জ্ঞান ফিরে তখন ওর পাশে সবাই ছিল, বাট জিয়া ছিল না। এটা দেখে তো অনেক কষ্ট পায়। তো কিছুদিন পর দেখি জিয়াং তো রাস্তায় বসে অনেক ড্রিঙ্ক করছিল। তখন ওর কাছে জিয়া আসে আর বলে যে আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস, আর তুমি এখন পাঁচটাকে বলে প্রেজেন্টটাকে বেছে নাও, তাহলে তুমিও ভালো থাকবে আর আমিও। এগুলো বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল। আর তখন ওর কাছে রান আসে আর ওর ফিলিংসটাকে কনভিন্স করে, কিন্তু জিয়াকে দেখি ও তো এখানে কিচ্ছুই বলে না। আর লাস্টের সিনে দেখি জিয়া আর রান ওদের বিয়ে নিয়ে ফ্যামিলির সাথে কথা বলছিল। আর এখানে বুঝতে পারি যে জিয়া ওর ভালোবাসাকে একসেপ্ট করেছে। আর এখানে এই ড্রামাটা শেষ হয়। ভাই, আমি নিজেই বুঝতে পারছি না যে ড্রামাটার হ্যাপি এন্ডিং হইলো না স্যাড এন্ডিং হইলো। আর তোমাদের কি মনে হয়? মানে এই ড্রামাটা মেইন লিড হওয়ার যোগ্য কে, জিয়াং নাকি লান? এটা প্লিজ তোমরা কমেন্ট করে বলবা।